কায়েমের কাছ থেকে শুনি। উত্তর দিতে হবে। সাদিক কায়েম যে 70 জনের কথা বললো, সাদিক কায়েম যখন শিবিরের কমিটি প্রকাশিত হলো, সেখানে সাদিক কায়েম এবং ফরহাদ সহ যত 16 জনের যে কমিটি হয়েছে, এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাহলে সাদিক কায়েম আমরা ওনার কাছে শিবিরের সভাপতি হয়েছে, শিবিরের সভাপতি হয়েছে, তখন সে কিন্তু প্রথমে সমর্থক ছিল, কর্মী ছিল, তারপর সাথী ছিল, সদস্য ছিল। তাহলে এই 4টা স্তর পার হওয়ার পরে সাদিক কায়েম ছাত্রলীগ করত প্রকাশ্যে, শিবির করত গোপনে। তাহলে সাদিক কায়েমের নেতৃবৃন্দ কি জানতো না সাদিক কায়েম যে ছাত্রলীগ করত? ছাত্রলীগকে কেন প্যাট্রোনাইজ করলো শিবিরের প্রেসিডেন্ট হিসেবে? দেখেন এখানে শিবিরের রাজনৈতিক আইডিওলজি কি? ইসলামী ছাত্র শিবিরের উপর গত 16 বছরে যে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে, এটা বাংলাদেশে কোনো সংগঠনের উপর হয় নাই। ইসলামী ছাত্র শিবির আমরা নাগরিক ছিলাম না, আমরা মানুষ ছিলাম না, আমাদেরকে হত্যা করা বৈধতা দিয়েছিল। আজকে আমি যার সাথে কথা বলছি, আমাদের মেঘমাল্লা দাদা, ওনারা আমাদের উপর তারা হত্যা করার পরে ওইটাকে উল্লাস করেছিল। 13 সালে যখন আমাদের প্রতিটি ক্যাম্পাসে নির্যাতন হচ্ছিল, প্রতিটা ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের উপর নিপীড়ন হচ্ছিল এবং শাপলায় যখন গণহত্যা হচ্ছিল, সেই সময়ে আমাদের মেঘদাদারা এটাকে উল্লাস করেছিল। এবং এই 13 সালে, আজকে আমরা 13 সালে আমাদের আজাদি পাওয়ার কথা, কিন্তু 13 সালে সে আমাদের আজাদি না পাওয়ার মূল কারণ হচ্ছে আজকে মেঘদাদাদের এবং বামপন্থী বলয়ের ওই সময় যে কালচারাল এস্টাবলিশমেন্ট, তারা হচ্ছে খুনি হাসিনা এবং তাকে হচ্ছে তার ওইটাকে বৈধতা দেওয়া, এটা অন্যতম কারণ ছিল আজকে দীর্ঘ সময় ধরে আজকে এই ফেসিবাদ বাংলাদেশে থাকা। এই 16 বছর ইসলামী ছাত্র শিবির আমরা বাংলাদেশে কোনো অফিস আমরা করতে পারি নাই। আমাদের স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে, এবং জঙ্গি হিসেবে যখন সাব্যস্ত করা হয়েছে ওটাকে বৈধতা দেওয়া হয়েছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি নোমানীকে দিনে দুপুরে তাকে হত্যা করা হয়েছে, সে হত্যাকে ওই সময় সবাই এটাকে জাস্টিফাই করেছিল, এটাকে বৈধতা দেওয়া হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার ভাই টানা 57 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, রিমান্ড দিয়ে তাকে একদম আধামর অবস্থায় তাকে রাখা হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ থেকে শুরু করে সাকিব থেকে শুরু করে শত শত আমাদের কর্মীকে শহীদ করা হয়েছে, আমাদের হাজার হাজার কর্মীকে হচ্ছে পঙ্গু করা হয়েছে, আমাদের এখন পর্যন্ত 6 জন ভাই গুম অবস্থায় আছে। ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, যে নির্যাতন নিষ্পেষণ হয়েছে, এটা বাংলাদেশে আর কোনো সংগঠনের উপর হয় নাই। এবং এই জুলুমকে, এই নির্যাতনকে, এই হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছিল। আজকে আমি যাদের সাথে কথা বলছি ছাত্রদল, তারা তো তাদের অফিস করতে পারছে, তাদের তো ওই বিমানবিকরণ তাদেরকে করা হয় নাই। এই যে ইসলাম ছাত্র শিবিরের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে, সেটা নিয়ে কি আপনারা প্রতিবাদ করেছেন? সেটাকে বৈধতা দিয়েছেন আপনারা, সেটাকে বৈধতা দিয়েছেন। এবং এই 5 জুলাই আন্দোলনে, এই জুলাই আন্দোলনের সবচেয়ে ক্রুশাল টাইম যখন ছিল, সেই ক্রুশাল টাইমে ইসলামী ছাত্র শিবির, মুক্তিকামী ছাত্র জনতা সবাইকে সাথে নিয়ে কিছু রোল প্লে করার সুযোগ পেয়েছে, এবং সফলতার সাথে আন্দোলন যখন হয়েছে তখন ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করেছে। এবং এখানে বলা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আজকে বিসির প্রোটোকল দিচ্ছে, ইয়া করতেছে। জুলাই বিপ্লব পরবর্তী যখন সবাই বিভিন্ন ধরনের তদবির নিয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের যখন ট্যাগিং ফ্রেমিং নিয়ে ব্যস্ত, ইসলাম ছাত্র শিবির তখন আমরা আমাদের টিম যারা ছিল, কোঅর্ডিনেশনে যারা আমরা করছি, তখন যারা আহত ছিল তাদেরকে নিয়ে আমরা হাসপাতালে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। এবং তাদের আমরা হাসপাতালে যারা আহত ছিল, আপনি শহীদ পরিবারের কাছে যান, যারা আহত আছে তাদের কাছে যান, তাদের থেকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। এবং ওই সময়ে ডিসির সাথে একটা ছবি আছে, ওই ছবিটাকে ডিসি হাসপাতালে গিয়েছিল। যেহেতু আমি ওই সময় যে তালিকাগুলো করা হয়েছে, যে আহতদের যে তালিকা, সেই তালিকাগুলো আমি করেছিলাম, এবং এখন যারা সরকারে আছে তাদেরকেও তালিকাগুলো আমি পাঠিয়েছিলাম। কারণ তখন বিভিন্ন তদবির বাণিজ্য নিয়ে ব্যস্ত, এই যাদের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি তাদের কোনো খোঁজ খবর নাই। তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ করা, ওই সময় অন্য অংশীজনরা ছিল, কিন্তু আমাদের জায়গা থেকে সেই কাজ করার চেষ্টা করেছি। তো ওই জায়গা থেকে হাসপাতালে গিয়েছিল, আমি হাসপাতালে ছিলাম, তখন ওই ছবিটা নিয়ে তারা রাজনীতি করতেছে। আরে ভাই, আহত যারা আছে তাদেরকে কি ট্রিটমেন্টের কাজ আমরা করবো না? এবং যখন সারা দেশে বন্যা হচ্ছিল, সে বন্যার সময়ে টিএসসিতে ভিসি গিয়েছিল, তখন যিনি ভিসি হয়েছিল, ওই সময় ওখানে যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল তারা ছিল, জুলাই অভ্যুত্থানে যারা ফেস ছিল তারা ছিল। যেহেতু জুলাই আন্দোলনের সমন্বয় করা, নীতি নির্ধারণ করা, সারা দেশে আন্দোলন সমন্বয় করার সাথে আমি জড়িত ছিলাম। ওই সময় যারা নীতি নির্ধারণের সাথে ছিলেন সবার সাথে আমার যোগাযোগ ছিল, সবাই আমাদেরকে চেনত। এবং ওই সময় যখন ভিসে ওই টিএসসিতে গিয়েছিল, সেই জায়গায় আমিও ছিলাম। এবং জুলাই বিপ্লব পরবর্তী আমরা যখন বাংলাদেশে যখন আমাদের অধিকার ফিরে পেয়েছে আমাদের শহীদদের মাধ্যমে, তখন ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের কমিটি দিয়েছি। যেহেতু এর আগে আমাদের সে অধিকারটা ছিল না, আমাদেরকে হত্যা করা জায়েজ ছিল, তো যখন এই দেশে অধিকার নিশ্চিত করতে পেরেছে, সেই সময় ইসলাম ছাত্র শিবির সব জায়গায় প্রকাশ্যে ছিল, সব জায়গায় প্রকাশ্যে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই এনভায়রনমেন্টটা ছিল না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একজন পরিচিত লোক, আপনার অবগত থাকতে পারে। আপনি যে শিবিরের নেতা আমি তো জানতামই না। না, এটা আপনি জানতেন না, আপনাকে চিন্তা মনে হয়। ঠিক আছে, আপনি দুজন জানতে পারেন, কিন্তু এর বাইরে যারা অংশীজন আছে তারা জানতে পারে, এটা আপনাদের অজ্ঞতা থাকতে পারে। আমাদের অজ্ঞতা না, আমি কেন খুঁজতে যাব? একটা বিষয়কে পারমিশন নিয়ে বলতে পারি, কমিউনিকেশন এবং সবকিছু করেছি। আমরা যখন ইসলামী ছাত্র শিবির আমরা যখন বলছি আমরা ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন করতে চাই, এবং সেই জায়গা থেকে ইসলাম ছাত্র শিবির 1 বছর আমরা এক্সাম্পল সেট করেছি ছাত্র রাজনীতিতে কেমন হওয়া দরকার।
এবং সেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীরা আমাদেরকে স্বতঃস্ফূর্ততার সাথে গ্রহণ করছে। ছাত্র রাজনীতি মানে হচ্ছে কাউকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, ছাত্র রাজনীতি মানে কারোর উপর কোনো কিছু চাপাই দেওয়া এবং তাদের মতের বাইরে গিয়ে আমি হচ্ছে আমার জোর প্রয়োগ করা, সেটা যদি করতে চাই তখন ছাত্ররাই সেটার বিরুদ্ধে অবস্থান নেবে। ঠিক আছে, সেটার সাথে কখনো যে দায় দিয়ে দেওয়া রাখি ভাই দেওয়া, এবং আমরা দেখতে পাই ছাত্র রাজনীতি বলতে ছাত্রলীগ করে ছাত্র রাজনীতি এসএম ফরাতি জয়েন্ট সেক্রেটারি ছিল না সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনে ছিল কিনা? না এটা আপনাকে না এটা ওইটা হচ্ছে ওই সময় ক্যাম্পাসের প্রেক্ষাপটটা আপনাকে বুঝতে হবে। আরে ভাই গোপালগঞ্জ বাড়ি গোপালগঞ্জ বাড়ি গোপালগঞ্জ আমি তো বলতেছি আপনাদের আপনাকে কেন বলতে হবে? ছাত্রলীগের পুনর্বাসন করছে ওটা ছাত্র দলের কমিটি দেখলে পরিষ্কার। যখন একটা বিশ্ববিদ্যালয় কমিটিতে সেখানে 70 জন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত, আমি ব্যবস্থা নিয়েছি কিন্তু আপনাকে কেন বহিষ্কার করে না আপনার সংগঠন? আপনি তো ছাত্রলীগ করেছেন, আপনাকে কেন বহিষ্কার করে না? আমরা একটা বিরতিতে যাই। যতটুকু ক্যাপাসিটি আছে আপনার পুরো সংগঠনের এই মানুষজনের এতটুকু ক্যাপাসিটি নেই। আমরা একটা বিরতিতে যাই। আইডেন্টিফাই করে দায়িত্ব দেওয়া হয়েছে, সেও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, তো আমাকে আমার বিষয়টা হচ্ছে ক্যাম্পাসে আমাকে পরিস্থিতি বুঝতে হবে। আমরা যখন আসছি সেই ওই সময়ে আমাদেরকে বলতেছেন দায় দিয়ে দিই যে সাউন্ডের উপর আপনি দায়টা দিয়ে দিলেন না, সে তিনবার জেল খাটছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বারবার ছাত্রলীগের মুখোমুখি হয়েছে। শিবিরকে হচ্ছে দায় দিয়েছেন, শিবিরের যে বিমানবীকরণ, শিবিরের উপর যে জুলুম নির্যাতন, শিবিরের উপর যে হত্যাযজ্ঞ করা, শিবিরের যে সকল অধিকারকে কেড়ে নেওয়া, সেটাকে আপনি দায় করে দিচ্ছেন এবং শিবিরের উপর দায় দিয়ে দিচ্ছেন। না, শিবিরের উপর কোনো দায় দেওয়া হচ্ছে না, শিবিরের অতীত ইতিহাস আছে, মেঘওয়াল্লার পরশু প্রিভিয়াস ছিল। এখন সাদিক কায়েম যে বলল ট্যাগিং করা হচ্ছে, দেখেন সাদিক কায়েম, আমরা আপনাদেরকে শিবির ডাকতে চাই, আপনাদের নামে আপনাদেরকে ডাকতে চাই, এটা যদি আপনারা ট্যাগিং হিসেবে সেটা আপনাদের দৈন্যদশা। এরপরে দেখেন বাংলাদেশের প্রশ্ন সাদিক কায়েম আপোষহীন বলল। দেখেন গণঅভ্যুত্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট কিন্তু ছাত্র শিবিরের আপনি ছিলেন, আপনার নেতৃত্বে কে বলেছে তুমি কি আমি কে রাজাকার শুধু এই স্লোগানটাকে আপনি জেনারেলাইজেশন করার চেষ্টা করে গেছেন। দেখেন সেদিন রাত্রে কিন্তু স্লোগান তুমি কি আমি কে রাজাকার, প্লিজ তুমি কি আমি কে রাজাকার কে বলেছে স্বৈরাচার, এটা ছিল পূর্ণাঙ্গ স্লোগান। এই স্বৈরাচার শব্দটা গোটা বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিল, হাসিনার বিরুদ্ধে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল। আপনারা সেদিন টিএসসিতে প্রোগ্রাম করেছেন, সেদিনও দেখলাম, আমি বারবার খোঁজার চেষ্টা করলাম যে কে বলেছে স্বৈরাচার স্লোগানটা আপনাদের লিফলেটে আছে কিনা, দেখলাম যে আপনার সেই স্লোগানটা অন করেন না, আপনাদের লিফলেটে সেই স্লোগান ছিল না, আপনি পরে অ্যানসার দিবেন, স্লোগান ছিল না, আমি বললাম এরপরে দেখেন বাংলাদেশ প্রশ্নে আপনি কেবল তুমি কি আমি কে রাজাকার, তাহলে গণঅভ্যুত্থান পরবর্তী সময় ওদিন রাতে সেটা আমরা হাসিনাকে সেটার স্বরূপ ফিরিয়ে দিয়েছিলাম যে তুমি কি আমি কে রাজাকার, কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময় 5 আগস্ট সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে আপনার নেতৃত্বে আপনি অঙ্কন করেছিলেন তুমি কি আমি কে রাজাকার, মানে কি স্বৈরাচার শব্দটাকে আপনি বাদ দিয়ে রাজাকার শব্দটাকে জেনারেলাইজেশন করতে চাচ্ছেন। রাজাকার শব্দটাকে প্লিজ আপনার সময় আপনি বলবেন রাজাকার শব্দটাকে আপনি জেনারেলাইজেশন করতে চান কেন? এরপরে দেখলাম আপনি যখন রাজাকার শব্দটাকে জেনারেলাইজেশন করতে চাইলেন, এরপরে আপনার একটা ম্যাগাজিন বেরোলো, সেই ম্যাগাজিনে মুক্তিযুদ্ধ নাকি ভুলে হয়েছে, এই ধরনের স্ট্র্যাটেজিগুলো আপনারা কোন করেন। তাহলে দেখেন আপনাদের রাজনীতিকে সেটা তো তারা প্রত্যাহার করে নিয়েছে। প্লিজ আপনি ইন্টারফেয়ার করেন না, আপনার সময় নাই, আমি দিক হারাই ফেলি। তো এখন যখন আমি দেখলাম যে একদিকে আপনি রাজাকার শব্দটাকে নরমালাইজেশন করছেন, একই সাথে আপনার হচ্ছে যে সাময়িকীতে আপনাদের ম্যাগাজিনে যখন দেখতেছি আপনি মুক্তিযুদ্ধকে হেয় করতেছেন, আবার বলতেছেন আপনারা বাংলাদেশের প্রশ্নে আসলে আপোষহীন। আর ভাই আপনারা তো বাংলাদেশকে ওন করেন না, এমন একটা পরিস্থিতি আপনি দেখিয়েছেন। আমরা ভেবেছিলাম আমরা একই জেনারেশনের, আমরা ভেবেছিলাম আপনারা আমাদের মতো করে বেড়ে উঠেছেন, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় যখন আপনাদের প্রকাশ্য রাজনৈতিক যে পরিস্থিতি যতটুকু আমরা দেখতে পেলাম গুপ্ত থেকে এসে, দেখলাম যে হচ্ছে যে আপনারা এখনো ওই যে আপনাদের পূর্ববর্তীদের ধারণাকে এখনো আপনারা ওন করেন। তারপর দেখেন এরপর বলেছেন বিশ্ববিদ্যালয়, এই যে দেখেন উইকেন্ড প্রশ্নটা আমি প্রপারলি প্রথমে অ্যান্সার দিতে পারিনি। এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে মুখে দাড়ি মাথায় টুপি, যাদেরকে আমি অনেকাংশেই কিছু মানুষকে আইডেন্টিফাই করা যায় যে শিবিরের সাথে সংশ্লিষ্ট, সেই ছেলে স্লোগান দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য। যখন গোটা বিশ্বব্যাপী রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা শূন্যের কোটায়, ঠিক ওই মুহূর্তে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য দিনকে রাতকে দিন করে যিনি কষ্ট করে যাচ্ছেন, চেষ্টা করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পর্যন্ত সেদিন রাতে একটা মবের ভিতরে ফেলে তার বিরুদ্ধে নোংরা স্লোগান দেওয়া হয়েছে। এবং লাস্ট যেদিন ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে বিভিন্ন জায়গায় যে মিছিল হচ্ছিল, সেখানেও নোংরা স্লোগান দিয়ে হচ্ছে, মারামারি নামের একটা স্লোগান। আর ভাই এই ধরনের মারামারি ধরনের অবাচ্য স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আপনারা দিয়েছেন। আপনারা কি সমকামিতাকে বৈধতা দিতে চান? এগুলো তো সমকামিতার লক্ষণ। এগুলো কিভাবে আপনারা এই ধরনের স্লোগান একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আপনারা উচ্চারণ করেন? তারপর বলছে যে হচ্ছে যে দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করেছেন। দেখেন সাদিক কায়েম ভাই, আমি একই জেনারেশন, হয়তো আপনি এক বেশ জুনিয়র, আমি এক বেশ সিনিয়র, কাছাকাছি জেনারেশন, এটা হয়েই থাকে। দেখেন আপনাদেরকে তো আমরা প্রপারলি রাজপথে কখনো পাইনি। একটা সাংগঠনিক আদর্শ কখনো গুপ্তচর বৃত্তি হতে পারে না যে তাদের ভিতরে ঢুকে
ঢুকে গিয়ে তাদেরকে ধ্বংস করে আমরা বিপ্লব করে ফেলবো, ব্যাপারটা তা নয়। এবং ছাত্র সংগঠনের আপনি যে প্রধান পর্যন্ত ছাত্রলীগ অভিযুক্ত, সুতরাং আপনারা কিভাবে এখান থেকে এই দায়গুলো এড়াবেন? আপনি বলছেন আমি 70 জন পেয়েছেন, ভাই আমি তো প্রকাশ্য আমার ছাত্র রাজনীতিবিদ কারা হবে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছি প্রকাশ্যে, এরা আপনাদেরকে নেতৃত্ব দেবে, এরা আপনাদেরকে সহযোগিতা করবে। এদের মধ্যে যদি কারো সমস্যা থাকে আমাকে বলেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা কিন্তু যাদের বিরুদ্ধে সমস্যা হয়েছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। শিবির কি সেই সৎসাহস আছে? আমার সাদিক কায়েম ভাই তো সাবেক ছাত্রলীগ করে আসে। তাহলে আমরা তার কাছে এখানে দেখি, হ্যাঁ উনি খুবই ব্যবস্থা নিয়েছেন। 70 জনের বিরুদ্ধে ছাত্রলীগের সংশ্লিষ্ট অভিযোগ আসছে এবং যাকে প্রদান করা হয়েছে সে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। আমি আবার বলছি, এবং আপনি যে অ্যানালজি থেকে আমাকে অভিযোগ করতেছেন সে অ্যানালজিতে সে ছাত্রলীগ না, সে অ্যানালজি থেকে সে ছাত্রলীগ, তার যেহেতু ছাত্রলীগের সাথে আমি ছাত্রলীগ আমার কোনো পোস্ট ছিল, ছাত্রলীগের আমার কোনো পোস্ট ছিল আগে থেকে নাসিরউদ্দিন আমি এই যে 13-14 সাল থেকে এই সাদিক কায়েম চট্টগ্রামের রাজপথে ফেসিবাদ বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছে। সেগুলো যদি চট্টগ্রামে যান খোঁজ খবর নেন সেটা পাবেন। আমার সহযোগীরাই তাদের চোখ হারিয়েছে ফেসিবাদ বিরোধী আন্দোলনে নামার কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট সেটা আপনি জানেন, ম্যাকডাও জানেন কি পরিস্থিতি ছিল। যখন আমি ফার্স্ট ইয়ার ক্যাম্পাসে আসি জোরপূর্বক কয়েকটা প্রোগ্রাম আমাকে নিয়ে যায়, সেই ছবি সেটা দেখতে পাবেন, সেখানে সেটা মাহমুদ আলমের পাবেন, সেটা হাসান সারিস ক্যাম্পাসে যারা ছিল সেটা সবার ওইটা পাওয়া যায়। কিন্তু এই ছবিটাকে নিয়ে ওই ছবিটাকে নিয়ে আপনারা যে নোংরা আপনাকে বলতে যে নোংরা রাজনীতি করতেছেন সেটা হচ্ছে সন্ত্রাসের কথা বলছি। সন্ত্রাসের কথা যদি দেখি, ছাত্র দল এবং অন্যান্য ছাত্র সংগঠন যদি সেটা যদি পত্রিকা খোলেন সেটা দেখা যাবে। এবং আমরা অভ্যুত্থান পরবর্তী দেখতে পেয়েছি প্রথম সন্ত্রাস যেখানে কায়েম হয়েছে সেটা কুয়েটের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের উপরে তাদের উপর মেরে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। সেখানে রামদা দিয়ে আমরা দেখতে পেয়েছি কারা গিয়েছিল, সেগুলো জাতির কাছে পরিষ্কার। তামিরুল মিল্লাহ মাদ্রাসার একজন শিক্ষার্থীকে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে, নির্যাতন করার পর তাকে থানায় গিয়ে তার থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া, পরে মেডিকেলে ওইখানে তাকে জোরপূর্বক তাকে স্বীকারোক্তি নেওয়া, এভাবে বিভিন্ন ক্যাম্পাসে সেই পেশি শক্তি প্রদর্শন করা, সেই হামলা করা, সেগুলো যদি আমরা খুঁজি তাহলে সেই ছাত্রদলের আমরা রক্তাক্ত দিনগুলো আমরা দেখতে পাই। তো ছাত্রদলের যে রক্তাক্ত দিন সেগুলো এখন পর্যন্ত সেটা যায় নাই। এবং এর পাশাপাশি এখানে বারবার বলা হচ্ছে, ঠিক আছে, শিবিরের উপর দায় দেওয়া, মানে শিবিরের যে কাজ, শিবিরের যে অ্যাক্টিভিটি, শিক্ষার্থীদের বান্ধব শিবিরের যে কাজ, সেগুলোকে তারা মোকাবেলা করতে না পেরে সেই শাহবাগী যে বয়ান, সে আওয়ামী লীগ যে বয়ান তৈরি করেছে, দিল্লি যে শিবিরের ব্যাপারে যে বয়ান তৈরি করে দিয়ে গেছে, সেই বয়ান দ্বারা ওনারা বারবার প্রভাবিত হচ্ছে। ওই বয়ান দ্বারাই তাদের কোনো কিন্তু নতুন বয়ান নাই, সে ওই যে শাহবাগী বয়ান সেটা দিল্লির বয়ান, শিবিরকে হচ্ছে মোকাবেলা করা, এর বাইরে তাদের আর কিছু নাই। তো এই ধরনের যারা রাজনীতি নামে অপরাজনীতি করতেছে শিক্ষার্থীরাই তাদের ব্যাপারে অবস্থান নিবে। এবং এখানে আরেকটা বলা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে যদি একটা পিঁপড়া মরে এটা শিবিরের দায়, একটা যদি পাতাও পড়ে এটা শিবিরের দায়। উনি যে বারবার শিবিরে কে করছে ভাই, নামগুলো একটু বলেন। কিসের গুপ্ত? শিবিরের সকল কর্মসূচি প্রকাশ্যে, শিবির সকল রাজনীতি করতেছে কারা আছে এটা আপনি আমাদের ফেসবুকে যান, অ্যাক্টিভিটি বলতে হতে পারে। তাহলে আপনি আমি একজন রাজনৈতিক দল হিসেবে আপনার এটা অজ্ঞতা কারা আছে ওইটা মেনে নিচ্ছেন না কেন? 30 সেকেন্ড রেসপন্ড করতে উপর দায় দিয়ে দাও। আমাকে একটু 30 সেকেন্ড রেসপন্ড করবেন। স্টেটমেন্ট থেকে দেখতে পাই, মানে ওই যে শিবিরের কে নামগুলো বলতে পারে না, তার ভাই পৃথিবীতে যায় সেটা যদি শিবিরের হয় তাহলে আর কি নষ্ট করে ফেলেছে। 30 সেকেন্ড নষ্ট করছে, একটু বলতে চাই। আচ্ছা আমরা একটু আপনার সাথে আলাপ করে দেন, আমরা একটু ডাকসু নির্বাচনটা নিয়ে কথা বলতে চাই। জি আমরা যে ভারতের মধ্যে দেখতে পাই নরেন্দ্র মোদি যদি হচ্ছে কি করতে চায়, সে যদি কাউকে দমন করতে চায় তখন সে সবসময় পাকিস্তান খুঁজে পায়। জি একটু বলতে চাই, গায়েব করতে হবে। একটু বলতে চাই, আমি কিন্তু উপরে কথা বলি না, আপনি শেষ করেন তারপর আমি বলবো। সে বয়ানদার শিবিরকে গায়েব করতে হবে, শিবিরকে হচ্ছে ডিহিউম্যানাইজ করতে হবে। ভাই বুঝছি তো কথাটা, উত্তর দিতে দেন। আচ্ছা বারবার দিল্লির কথা বলেন। 2021 সালে যখন নরেন্দ্র মোদি আসছে, আপনারা একটু পত্রিকা ঘাটে দেখেন তো, জামাত ইসলামীর বিবৃতি আছে, সেটাকে হচ্ছে উৎসাহ দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে। সেই মুহূর্তে যেই প্রোগ্রামের সময় জামাত ওই সময় মানে নরেন্দ্র মোদিকে স্বাগতম জানাইতেছে, সেই সময় নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে কুশপুত্র লিখা পুড়াইতে গিয়ে আমরা মাইর খাইতেছি। কোনো কিছু হলেই দিল্লি বলে পাশ কাটায় যাওয়ার যে রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে খুব বেশি মানুষ গ্রহণ করবে না। দ্বিতীয় কথা যেটা গুরুত্বপূর্ণ, উনি বলতেছেন যে শিবিরের প্রোগ্রামে কারা যায় দেখে আমাদের অজ্ঞতা যে আমরা বুঝি না। আবারও বলতেছি, শিবিরের প্রোগ্রামে যে অ্যাটেন্ড করতে যায় তাকে যদি পরের দিন আমি শিবির বলি, আপনি বলবেন ট্যাগ দিতেছেন, তাহলে করবোটা আমার কর্মীকার। আপনি যদি শিবিরের রাজনীতি, কেন আমি আপনাকে কপি করব? শিবিরের আলাদা একটা রাজনৈতিক স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা শিবিরের এখানে হচ্ছে নেতা হয় কম, কর্মী হয় বেশি।
আপনাদের দলের কর্মী কারা? ছাত্র দল আপনারা কি পাবলিশ করেন? আপনার দলের কর্মী কারা কারা আছে? অফ কোর্স পাবলিশ করি। কোন কর্মীদের তার কর্মী তালিকা দেন? আমার কর্মী স্বীকার করে যে আমি ছাত্র দল করি, গর্বের সাথে বলে। শিবিরের যারা কর্মী শিবির সবাই স্বীকার করে। এখন পর্যন্ত আমি কোনদিন একটা স্টুডেন্টকে পাই না যে বলে যে আমি শিবির করি, গর্বের সাথে বলে। গর্বের সাথে শিবির করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত একজনকেও পাই। আমাদের কাজগুলো হচ্ছে খুবই আমি আবার বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিবির করি, এই কথাটা স্বীকার একজনও করে না যে শিবির করে হোক বলে আমি শিবির করি। আমাদের এরকম হচ্ছে ভাই আপনার ফরমেশন আমার ফরমেশনের মতো দেশজনের সহসভাপতি, কিন্তু আপনার যে ফরমেশন সেক্রেটারি সেই ফরমেশন এইভাবে কমিটি হয় না। আমাদের এখানে কমিটি বাণিজ্য হয় না। কমিটি না দিলে পরের দিন আমি ককটেল মারবো, এই কাজ এখানে হয় না। ঠিক আছে, আমাদের কমিটিগুলো হয় ছোট, আমাদের কাজগুলো আপনি কমিটি কোঅর্ডিনেশনের মাধ্যমে হয়। কমিটি মানে ককটেল মারবো এটা হয় না। শুনেন, আমি রাজনীতি করব, আমার স্বাধীনতা আছে, আমি আমার সংগঠনের আত্মসমালোচনা করার সক্ষমতা আপনি আমার গঠনতন্ত্র পড়ে আসেন, তারপর আমার ব্যাপারে কথা বলেন। আপনার সংগঠন করলে আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না। আমরা আমার ভাইদের কথা শুনে মনে হচ্ছে না আমাকে ওই যে আগের কায়দা যেটা পুরাতন বন্দোবস্তে যে রাজনীতি ছিল, ঠিক আছে, একটা শোডাউন নিয়ে রাজনীতি করতে হবে, বিশাল শোডাউন করতে হবে, ঠিক আছে, কারোর উপর জোরপূর্বক কোনো কিছু চাপা দিতে হবে, এটা মানে হচ্ছে ছাত্র রাজনীতি। আর যদি এখানে বলতেছে যে চ্যারিটি পলিটিক্সটা, এটা হচ্ছে দাসদের রাজনীতি নাকি? আমি তো চ্যারিটি পলিটিক্স, এটা আমি একই সাথে আমাকে চ্যারিটিও করতে হবে, একই সাথে আমার শিক্ষার্থীদের দাবি দেওয়া, সেটা পড়াশোনাকে উত্থাপন করতে হবে, এটা কোলাবোরেশনের মাধ্যমে এটা হইতে হবে না। আপনি যখন বলছেন চ্যারিটি, এটাকে বলা হচ্ছে দাসদের রাজনীতি, এটা কেমন ভাই? এটা তো সম্পূর্ণ এগুলোর সাথে সম্পূর্ণ একটা হচ্ছে অ্যানালজি। রাজনীতি করে আজকের এই জায়গাটাতে আসছি। ছায়া প্রশাসন বিশ্ববিদ্যালয়, ছায়া প্রশাসন আমরা কে করতেছি না, অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব। আমাদের যে দাবি দেওয়া আছে সেটার জন্য শিক্ষার্থীদের যে দাবি দেওয়া আছে, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ছাত্রলীগের আমরা একদম শেষ 70 জনের তালিকা দেখে বোঝা যায় কারা ছাত্রলীগকে পুনর্বাসন করছে। ঠিক আছে, এটা আমরা হচ্ছে এখানে কথা বলার কিছু নাই। ব্যবস্থা নিয়েছে 5 জনের বিরুদ্ধে, ঠিক আছে, এবং যাকে প্রদান করেছে সে হচ্ছে ছাত্রলীগের সাথে তার ছবি। আমরা একদম শেষ প্রান্তে আছি। জেনারেল স্টুডেন্টের কাছে যান, কার বক্তব্য গ্রহণযোগ্য দেখেন, ওটা সবার কাছে পরিষ্কার। 70 জনের তালিকা দেখে বোঝা যায় কারা ছাত্রলীগকে পুনর্বাসন করেছে। আমরা ব্যবস্থা নিয়েছি, আপনার সংগঠন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিয়েছে, যাকে প্রদান করছেন, ব্যবস্থা যাকে প্রদান করছেন সেও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। তাহলে কি ব্যবস্থা নেবেন আপনি? যাকে বিলালের গলায় ঘন্টা বাজাবে কে? ওই নাসিরউদ্দিন শাহ 3 বার জেল খাটছে। এই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে 57 জন তারা আহত আর রিমান্ডে ছিল, তারা অফিস করতে পারে না। শিবিরের উপর সবচেয়ে জুলুম হয়েছে, এটা কারো উপর হয় না। আপনারা অফিস করতে পারছেন, চোখ ওই যে অফিস করে চোখে চোখ রাখছেন। আমরা একদমই শেষ প্রান্তে। আমি আপনার কাছ থেকে 30 সেকেন্ডে জানতে চাইবো যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ যে আপনারা সেখানে ছায়া প্রশাসন চালাচ্ছেন, এখন কি আপনারা দেখেন এই ছায়া প্রশাসন, আমি শেষ করি প্রশ্নটা, সেটা হলো যে এখন কি আপনারা ডাকসু নির্বাচনের জন্য আপনারা কি অনুকূল পরিবেশ নিজেরা মনে করছেন? এই জন্য ডাকসু নির্বাচনে আপনারা বেশি আগ্রহী এবং আপনাদের উচ্ছ্বাসটা বেশি? আচ্ছা দেখেন, ছায়া প্রশাসন এখানে প্রক্টর যে সে হচ্ছে সাদা দলের সম্ভবত কোন একটা পোস্টে আছে, তারেক রহমানের মিটিং এ তাকে দেখা যায়, সে হলো শিবির। মানে পৃথিবীতে যা আছে যত ভালো কাজ সব হচ্ছে শিবির, যত ঘটনা ঘটক সব হলে শিবির। ওনাদের অ্যানালজি হচ্ছে এটাই। ঠিক আছে, ভোটারদের কাছে আপনারা আমি উনি খারাপ করে ভালো কাজ করে উনাকে আমি মানে আপনারা আমরা সেটা হচ্ছে ছাত্র সাধারণ শিক্ষার্থীদের কাছে আপনারা কি নিয়ে যাচ্ছেন, আমাকে যদি আপনি 20 সেকেন্ডে বলেন। জুলাই বিপ্লব পরবর্তী এটা সবার আকাঙ্ক্ষা হচ্ছে এটা কি প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া, এবং ছাত্র সংসদ নির্বাচনের জন্য ইসলাম ছাত্র শিবির গত 1 বছর ধরে আমাদের সকল যত হচ্ছে আমাদের দাবি দেওয়া ছিল, এর প্রথম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন হওয়া। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যারা জিতে আসবে আমরা সবাইকে গ্রহণ করতে প্রস্তুত আছি। ক্যাম্পাসে যদি আমরা গণতান্ত্রিক পরিবেশ এনশিওর করতে চাই, অবশ্যই আমার ছাত্র সংসদ নির্বাচনটা লাগবে, এবং আমার যদি আগামী বেটার বাংলাদেশ চাই অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন লাগবে। সেটার জন্য ইসলাম ছাত্র শিবির আমাদের জায়গা থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা সবাইকে আহ্বান করছি। কিন্তু আমরা আশঙ্কিত, কারণ ইসলাম ছাত্র শিবির 1982 সালে যখন ডাকসুতে গিয়েছিল সেই সময় আমার 6 জনের পাওরে গিয়েছিল। আমার হচ্ছে ওই সময় ওকে, আমরা আর ইতিহাসে না যাই, আমরা আপনার